ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের পক্ষ নিলেন এক ভারতীয় শিখ নেতা। শুধু তাই নয়, পক্ষ নেয়ার পর এবার ভারতকে হুঁশিয়ারিও করেছেন এই শিখ নেতা। জানিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। ভারতকে এখন পাকিস্তানের পাশাপাশি মোকাবেলা করতে হচ্ছে এই শিখ নেতাকেও। ভারতের পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতন সিং পান্নুন গোটা শিখ সম্প্রদায়কে নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ পুরো শিখ সম্প্রদায়ের মানুষ এখন ভারতের বিপক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায় স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা সম্প্রতি পাকিস্তানের সাথে একাত্মতা ঘোষণা দেন। পেহেলগামে ভারত রাজনৈতিক স্বার্থের জন্য নিজ দেশের হিন্দুদের হত্যা করেছে বলে দাবি করেন এই শিখ নেতা। রাজনৈতিক ফায়দা ও ভোট আদায়ের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শিখসহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে খালিস্তান আন্দোলনের নেতা বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের প্রতি নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। তিনি ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করে বলেন, এটা 1965 কিংবা 71 নয়, এটা 2025। পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে দেব না। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা খালিস্তান আন্দোলনের এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির উপর জোর দিয়েছেন। পাকিস্তান নামের তাৎপর্য উল্লেখ করেছেন তিনি। পান্নু বলেন, পাকিস্তান নামটি পবিত্রতার ইঙ্গিত দেয়। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করবও না। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন আরও বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না, আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী বা অমিত শাহ হন না কেন। MR আকাশ, আজকাল। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গলি হামলার পর ভারত যখন রণহুঙ্কারে মুখর, তখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চীন ও তুরস্ক। ভারতের বিপরীতে চীন ও তুরস্কের এই স্পষ্ট সমর্থন শুধু কূটনৈতিক বার্তায় নয়, আঞ্চলিক ভারসাম্যের এক বিস্ফোরক পরিবর্তনের সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীন ও পাকিস্তানের বন্ধুত্ব ইস্পাতের মতো দৃঢ়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে চীন পুরোপুরি পাকিস্তানের পাশে থাকবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি ভারত উত্তেজনা বাড়ায় তাহলে চীন সরাসরি পাকিস্তানের কৌশলগত ঢাল হতে প্রস্তুত। শুধু চীন নয়, পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে তুরস্ক। ইতিমধ্যে অন্তত 7টি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। শুধু বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও 6টি কার্গো বিমান অবতরণ করেছে। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে বসে নেই ভারতও। এরই মধ্যে $741 কোটি মূল্যে ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি শুরু করেছে ভারত। ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 3700 কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট উপরে উঠতে সক্ষম। গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অনুমোদন দেননি। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পুরনো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মোদী। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ বাধে তবে ভারতের জন্য এই লড়াই হবে অসম।
যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে ভারতকে শুধু পাকিস্তানের নয় বরং চীনের ভয়ঙ্কর রণকৌশলেরও মোকাবেলা করতে হতে পারে। অন্যদিকে ভারতের সাথে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন খালিস্তানপন্থী শিখরা। ফলে ভারতের যদি কোনো ভুল হিসাব হয় তবে দক্ষিণ এশিয়ার তার আধিপত্যের দিন হয়তো শেষের পথে এগিয়ে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে নিষেধ করছে। এমনকি গ্রীষ্মকালীন ছুটিতে যেন ছাত্রছাত্রীরা দেশে না যান সে ব্যাপারেও পরামর্শ দিচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো। কোনো অজুহাত ছাড়াই গত 3 মাসে 5000 বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করায় সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনেককে কোনো কারণ ছাড়াই আইস পুলিশ গ্রেফতার করে বিদেশি শিক্ষার্থীদের দেশে পাঠিয়ে দিচ্ছে। হার্ভার্ড সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইমিগ্রেন্ট প্রশ্নে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আইনি আশ্রয় নিয়েছে। গণহারে স্টুডেন্ট ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত 10 লাখ বিদেশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের 3.5 লাখ, চীনের প্রায় 3 লাখ, বাংলাদেশে রয়েছে 25,000 শিক্ষার্থী। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। যারা খণ্ডকালীন কাজ করতেন তারা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। অধিকাংশ ছাত্রছাত্রী এখন হোস্টেল, ডর্ম ও ক্যাম্পাসের বাইরে যাচ্ছেন না। এর প্রভাব পড়েছে নিউ ইয়র্ক সিটির ক্লাব ও বারগুলোর ওপর। আগে শুক্র ও শনিবার রাতে ক্লাবগুলোতে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত থাকত, আর এখন প্রায় জনশূন্য। গত শুক্রবার ডিউক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির সময়ও যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য সতর্ক করেছেন। ডিউক বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। তারা পরামর্শ দিয়েছেন যে একেবারে প্রয়োজন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য। দ্য ডিউক ক্রনিকল অনুসারে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ, শিক্ষার্থী এবং কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে এই ঘোষণা দেওয়া হয়। মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মানব সম্পদ কর্মকর্তা অ্যান্টওয়ান লফটন এবং ছাত্র বিষয়ক ভাইস প্রভোস্ট এবং ভাইস প্রেসিডেন্ট মেরি প্যাট ম্যাকমাহন কর্তৃক প্রেরিত একটি ইমেইলে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীদের কাছে পাঠানো হয়। ডিউক ভিসা সার্ভিসেস শুক্রবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ডিউক আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ না হলে আন্তর্জাতিক ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজ দেশে বেড়াতে গিয়ে আমেরিকায় প্রবেশকালে 3 শতাধিক শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিমানবন্দরে ভিসা বাতিল করে ফেরত পাঠিয়েছে। সীমান্ত ক্রসিংয়ে বিরক্তিকর অভিজ্ঞতার প্রতিবেদন প্রকাশের পর এই সতর্কতা জারি করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিদেশি শিক্ষার্থীদের ফোন ও ট্যাবলেট সহ ডিজিটাল ডিভাইসগুলো নজরদারিতে রাখছে। কে কখন কোথায় যায় তাও ট্র্যাক করার অভিযোগ উঠছে। বাংলাদেশি এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, গত 11 এপ্রিল আমার কলেজ থেকে একটি ইমেইল পাই। এতে সন্দেহজনক গতিবিধির কারণে আমার F1 ভিসা বাতিলের কথা বলা হয়েছে। আমি কলেজ কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করি। তারা কলেজে যেতে মানা করেন, তবে একজন অ্যাটর্নির তথ্য দিয়ে বলেছেন তার সাথে যোগাযোগ করতে। আগামী 9 মে অ্যাটর্নির সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের আইন বিরোধী। আগামী জানুয়ারিতেই কম্পিউটার সায়েন্সের উপর আমার ডিগ্রি হতো। বিদেশে পড়তে এসে প্রায় 1 কোটি টাকা খরচ করেছি। এখন কোথায় যাব? দেশে চলে গেলেও হাতে ডিগ্রিটা নেই। MR আকাশ, আজকাল। গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত যাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। তবে এবার জানা গেল হাসিনাকে ফেরত তো দূরে থাক, তাকে চুপ রাখার বিষয়েও মোদি সরকার কোনো উদ্যোগ নেননি।
সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েব বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ায় বিষয়টি উঠে আসে। আল জাজিরার সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতের তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, শেখ হাসিনাকে আপনি রাখতে চান, ঠিক আছে, এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞাসা করেন, উত্তরে মোদী কি বলেছিলেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ প্রশ্নের জবাব আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। ওয়াহিদা পারভিন, আজকাল।